আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিপর্যয়ে দায়ী 2 কর্মকর্তাকে আজই বরখাস্ত জানিয়েছেন প্রতিমন্ত্রী। 7 দিনেই শনাক্ত করা হবে আরও কয়েকজনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার বৈঠক বিকেলে। সই হতে পারে 5 চুক্তিসহ কয়েকটি স্মারক। গাইবান্ধায় ভোট বন্ধ করায় কোনো চাপে নেই কমিশন, জানিয়েছেন সিইসি। কাল 57 জেলা পরিষদ নির্বাচন, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। খাবার কিনতে বাংলাদেশের 68% মানুষ হিমশিম খাচ্ছে। বেশি দুর্গতি সিলেট ও বরিশাল বিভাগে, ডব্লিউএফপির জরিপ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পিজিসিবির 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। পিজিসিবির তদন্ত প্রতিবেদন হতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী নজরুল হামিদ। জানান, আজকের মধ্যেই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এদের মধ্যে পিজিসিবির একজন সহকারী প্রকৌশলী এবং একজন উপসহকারী প্রকৌশলী রয়েছেন। ব্ল্যাকআউটের ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে একটি কমিটির রিপোর্ট জমা পড়েছে। প্রতিমন্ত্রী জানান, ভিডিও ফুটেজে ও অডিও বিশ্লেষণ করে শাস্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 4 অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় 8 ঘণ্টা ঢাকা সহ দেশের পূর্বাঞ্চল বিদ্যুৎবিহীন ছিল। সফররত ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত হবে বৈঠক। আজ বিকাল 3:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সুলতানের 3 দিনের ঢাকা সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পাশাপাশি 5টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে বিকেল 3টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বাড়ি পরিদর্শন করবেন ব্রুনাইয়ের সুলতান। জাতির পিতার প্রতি শ্রদ্ধাও জানাবেন হাসান আল বলকিয়া। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন তিনি। সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন ব্রুনাইয়ের সুলতান। শনিবার মধ্যরাতে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আগামীকাল দেশের 57টি জেলায় একযোগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট জেলার অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রতিনিধিরাই এই নির্বাচনে ভোটার। 3টি পার্বত্য জেলা বাদে দেশের 61টি জেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোলা ও ফেনীতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় সেখানে ভোট হচ্ছে না। এছাড়াও নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন, গাইবান্ধায় উপনির্বাচন বন্ধ হওয়ায় কোনো চাপে নেই কমিশন। সকালে কমিশন কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থাপিত মনিটরিং সেল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। সিইসি জানান, আগামীতে সব ধরনের নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিত করতে চায় কমিশন। বলেন, নির্বাচন পর্যবেক্ষণে সিসিটিভির ব্যবহার ইতিবাচক দিক। জেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন মনিটরিংয়ে প্রতিটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিশ্ব খাদ্য দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ বলছে, খাবার কিনতে হিমশিম অবস্থা বাংলাদেশের অন্তত 68% মানুষের। প্রতিবেদনে খাদ্যের চড়া দামকে বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করেছেন দেশের 88% মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা সিলেট ও বরিশাল বিভাগের মানুষের। তুলনামূলক ভালো অবস্থানে ময়মনসিংহ ও চট্টগ্রামবাসীরা। খাদ্যপণ্য কিনতে 64% মানুষ নিচ্ছে ঋণ, 29% মানুষ ভাঙছেন সঞ্চয়। জুলাই আগস্টে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 7.5%। এ অবস্থায় কমেছে সবজি কেনার প্রবণতা। পরিমিত মাছ, মাংস ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারছে মাত্র 17% পরিবার।
এদিকে 2022 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 8 ধাপ পিছিয়ে 121 দেশের মধ্যে 84তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তানের চেয়ে। সূচকে পাকিস্তানের অবস্থান 99তম আর ভারত 107তম। চলমান পরিস্থিতির জন্য খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ানো ও প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে WFP। নির্মাণের 6 বছরেও মংলা সাইলো থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যেটি এলাকায় নাব্য সংকট, ভারী যান চলাচলের অনুপযোগী সড়ক, মংলা নদীর ওপর ব্রিজ না থাকা এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও জনবল সংকটে ধুঁকছে এই খাদ্য গুদাম। 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত গুদামটি ব্যর্থ হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে সুন্দরবনের কোল ঘেঁষা মোংলা পশুর নদীর তীরে জয়মনিতে নির্মাণ করা হয় দেশের দ্বিতীয় বৃহৎ খাদ্য গুদাম মোংলা সাইলো। নির্মাণের 6 বছর পার হতে চললেও নাব্য সংকটে সরাসরি বাণিজ্যিক জাহাজ ভিড়তে পারছে না সাইলোর জেটিতে। বাড়তি টাকা দিয়ে মোংলা বন্দরের বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজ থেকে লাইটারে পরিবহন করে সাইলোতে মজুত করতে হচ্ছে আমদানিকৃত গম। বেহাল দশা সাইলো থেকে মোংলা নদী পর্যন্ত 18 কিলোমিটার সড়কে। নদীর ওপরে নেই ব্রিজও। মজুতকৃত গম এখন পর্যন্ত একবারও সড়ক পথে ডেলিভারি করা সম্ভব হয়নি। অকেজ সাইলোর ডেলিভারি পয়েন্টটিও। নদীটা ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলটা প্রশস্ত করে মাদার ভেসেলটা যাতে আমাদের সাইলো জেটিতে আসে সেটা নিশ্চিত করতে হবে। পরবর্তী যখন আমরা ডেসপাসের দিকে যাব সেক্ষেত্রে মোংলা নদীতে যে ব্রিজটা অবশ্যই দরকার। গুদাম সংশ্লিষ্টরা বলছেন 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই খাদ্য গুদামে 30টি ভিনে মজুত করা হয়েছে 47,000 মেট্রিক টন গম। সাইলোর কার্যক্রম চালানো হচ্ছে প্রস্তাবিত জনবলের মাত্র 30 ভাগ লোক দিয়ে। এখানে যে জনবল প্রস্তাবিত এখন পর্যন্ত এটা রাজস্ব বাজেটে সাইলোটা আসেনি। যদি বিদ্যুৎ চলে যায় আস্তে আস্তে পানির বিশেষ তালে তালে উপরে জাগতে থাকে জাহাজ এবং আমাদের মেশিনপত্র ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার অভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সাইলোটি। খাদ্য সংকটের ঝুঁকি মোকাবেলায় এখনই উদ্যোগ নেওয়ার দাবি তাদের। যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেটিকে সফল করতে হলে সড়ক এবং সেতু পাশাপাশি এখানে নাব্যতা ফিরিয়ে আনা, যেটির নাব্যতা এবং সেখানে নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা এর সমন্বয়ের মধ্যে দিয়েই এটি কার্যকর এবং সচল হতে পারে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 500 কোটি টাকা ব্যয়ে 2013 সালের 13 নভেম্বর শুরু হয় মোংলা সাইলোর নির্মাণ কাজ। শেষ হয় 2016 সালের 27 অক্টোবর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুধু আইনের মাধ্যমে নিরাপদ খাদ্য ও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে না, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। অভিযানগুলো জরিমানার মাধ্যমে আটকে না থেকে অপরাধ বিবেচনায় ফৌজদারি মামলাও করতে হবে। রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে এসব বলেন বক্তারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপর চাপ বাড়ত না বলেও মনে করেন বক্তারা। এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি ডক্টর শামসুল আলম বলেন, জ্বালানি খাত পথ হারিয়েছে। সরকার পুরো অর্থনীতির কথা বিবেচনায় না নিয়ে বারবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে। ই কমার্স প্রতিষ্ঠান দেশের বাইরে শত শত কোটি টাকা পাচার করলেও জড়িতদের নাম প্রকাশ না করায় হতাশা প্রকাশ করেন তিনি। অসমতা এবং সাংঘর্ষিক অবস্থাগুলো দেখে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। যে পণ্যগুলো নিয়ে ব্যবসা হয় সে পণ্যগুলোর উপরে কর ছাড় আসে, আর যে পণ্যগুলোর উপরে গোটা অর্থনীতি নির্ভর করে সেখানে কর আরোপ করে সেখানে আরো বেশি মূল্যবৃদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়। সঠিক মূল্য নির্ধারণের বিষয়টি পথ হারিয়েছে জ্বালানি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে। ঢাকায় বিএনপির মহাসমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে 13 বছরে চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। এখন কিছু লোক দেখে তাই দলটির নেতাকর্মীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ করে বিএনপি আবার কখন পেট্রোল বোমা মারবে সেটাই চিন্তার বিষয় বলে মন্তব্য তার। বলেন, চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ ফ্লপ হয়েছে বলা যাবে না। গত কয়েক বছরের তুলনায় ভালোই লোক হয়েছে।
বিএনপি কেন মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামাতে পারছে না সেই প্রশ্নও রাখেন তিনি। বিশ্ব বাস্তবতার জন্য সরকার সংকটে আছে, এটা অস্বীকার করার কিছু নেই। সাধারণ মানুষের কষ্ট কমাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি পার্বত্য এলাকায় প্রশিক্ষণ নেয়া জঙ্গিদের অবস্থান বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর ক্যাম্পের পাশাপাশি ছিল বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, KNF সন্তুল আর্মার একটি বাহিনী সহ পার্বত্য এলাকায় আরও কিছু বাহিনী রয়েছে। এরা সবসময় সীমান্ত এলাকায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তিনি জানান, জঙ্গিদের কয়েকজনকে গ্রেফতার ও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। রংপুরে জেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের উপকরণ। রবিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে EVM মেশিন, ব্যানার সহ আনুষ্ঠানিক ইলেকট্রনিক্স সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসিফ আহসান। 17 অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠে থাকবে র্যাব, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার সংখ্যা 1095 জন। জেলার 8 উপজেলায় লড়ছেন 2 চেয়ারম্যান প্রার্থী ও 29 সদস্য এবং সংরক্ষিত আসনে 17 জন। এদিকে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদ ও সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদের সমর্থকরা নির্বাচনী কাজ শেষে কালিয়া পৌরসভার সামনে অবস্থান করছিল। এ সময় তাদের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ এনে হামলা চালায় প্রতিপক্ষের জেলা পরিষদ নির্বাচনের আরেক সদস্য প্রার্থী রবিউল ইসলাম খানের সমর্থকরা। ভাঙচুর করা হয় 2টি গাড়ি, আহত হন এক গাড়ির চালক জামাল হোসেন। নাটোরের রেল কর্মচারীদের কর্মবিরতিতে বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। চাকরি স্থায়ী করা ও বকেয়া বেতন পরিশোধ সহ 6 দফা দাবিতে ধর্মঘট পালন করেছে তারা। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। রেলের অন্যান্য অস্থায়ী কর্মচারীদের মতো নাটোর রেল স্টেশনের 11 অস্থায়ী কর্মচারী ভোর 6টা থেকে কর্মবিরতি শুরু করে। কর্মচারীদের মধ্যে পয়েন্টস ম্যান, পোর্টারম্যান ও সহকারী স্টেশন মাস্টাররা আছেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের GM অসীম কুমার তালুকদার জানিয়েছেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই এই কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের শ্রমিক পরিষদের নেতারা। সিগন্যাল না পাওয়ায় সৈয়দপুরগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে 2 ঘন্টা যাত্রাবিরতি করে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে অভিযান চালিয়ে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 5 ইয়াবা ব্যবসায়ীকে। শনিবার রাতে পতেঙ্গা সি বিচের মেইন পয়েন্ট ঘাটে অভিযান চালায় র্যাব। এ সময় স্পিড বোর্ডে ও লাইফ জ্যাকেটের ভেতর থেকে সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়। পরে আসামিদের দেখানো মতে 2টি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মায়ানমার থেকে সাগর পথে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। পরে সেই ইয়াবা চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। বৈরী আবহাওয়া আর সার ও বীজ এবং কীটনাশকের দাম বৃদ্ধিতে চরম বিপাকে কুড়িগ্রামের আগাম শীতকালীন সবজি চাষিরা। বৃষ্টি আর উষ্ণ আবহাওয়ায় ফুলকপি, বাঁধাকপির বীজ মাঠেই শুকিয়ে যাচ্ছে। তারপরও সরকারিভাবে সারের কোনো সংকট নেই বলা হলেও চাহিদা মতো সার পাওয়া যাচ্ছে না বলে মত চাষিদের। কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই এবং সদরের কাঁঠালবাড়িতে চাষ হচ্ছে আগাম ফুলকপি এবং বাঁধাকপি। বাজারে শীতের এই সবজির চাহিদা থাকায় কয়েক বছর ধরে এখানকার কৃষকরা এসব সবজি চাষ করছেন। কিন্তু এবছর অসময়ে বৃষ্টি আর কড়া রোদে ব্যাপক ক্ষতি হয়েছে বীজতলায়। তার উপর সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের। অন্যবার আবাদ করিয়ে মনে করো যা কিছুটা লাভ হয়েছে, এবার তো সেই লাভটা আর হবার নাই।
সবজি জিনিসের দাম বাড়া। আগে তো তাও পোষাইছে, এখন তো একটু মনে হয় কৃষি হিসেবে একটু পোষায় কম। বীজের দাম বেশি, সার তো নাগালের বাইরে চলে গেছে, এখনও তো সার পাইতেছি না আমরা। যেহেতু আমার কৃষি মানুষ, কৃষিকাজ করাই খাওয়া লাগবে, আমরা এখন হতাশা বোধ করতেছি যে আমাদের পরিণাম কি হবে। রাসায়নিক সারের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কৃষকদের জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে আমাদের যেটি পরামর্শ, যে এখানে আমাদের রাসায়নিক সার পর্যাপ্ত মজুদ আছে, তারপরেও আমরা বলবো যে জৈব সার ব্যবহার করলে সবজির গুণগত মান এবং যেটা উৎপাদন এটি বৃদ্ধি পায়। এজন্য জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট এগুলো যাতে ব্যবহার করে। কুড়িগ্রামে এবছর প্রায় 90 হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপির আগাম চাষ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিদ্যুৎ বিপর্যয়ে দায়ী 2 কর্মকর্তাকে আজই বরখাস্ত জানিয়েছেন প্রতিমন্ত্রী। 7 দিনেই শনাক্ত করা হবে আরো কয়েকজনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার বৈঠক বিকেলে, সই হতে পারে 5 চুক্তি সহ কয়েকটি স্মারক। গাইবান্ধায় ভোট বন্ধ করায় কোনো চাপে নেই কমিশন জানিয়েছেন সিইসি। কাল 57 জেলা পরিষদ নির্বাচন, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। খাবার কিনতে বাংলাদেশের 68% মানুষ হিমশিম খাচ্ছে, বেশি দুর্গতি সিলেট ও বরিশাল বিভাগে WFPর জরিপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।